আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সময় নিয়ে দেখার আমার অনুরোধ থাকবে। কারণ এই ভিডিওটা না দেখলে হয়তো আপনার এই ফুল এইচএসসি লাইফে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে অনেক অনেক ঝামেলার ফেস করতে হবে। হয়তো আপনি অনেক সময় অনেক বেশি সময় পড়াশোনা করেও একটা কাঙ্ক্ষিত রেজাল্ট ঘরে আনতে পারবেন না, কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারবেন না। এজন্য এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ থাকলো। আমি হামিম আল রাফি, পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। চলুন শুরু করা যাক। বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ নির্দেশিকা, আলোচ্য সূচি। তো আমরা এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে মোটামুটি চারটা। এক, নম্বর বন্টন। নম্বর বন্টন বা প্রশ্নের ধরন। বাংলা দ্বিতীয় পত্রে কি ধরনের প্রশ্ন আসে, কি ধরনের কিভাবে সেগুলো নাম্বারগুলো বন্টন করা হয়, এই বিষয়ে আমরা প্রথমে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব যে অধ্যায় সমূহ, যে ভাই বাংলা দ্বিতীয় পত্রে কি কি অধ্যায় আছে, কি কি টপিক আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তৃতীয়ত আমরা আলোচনা করব এই যে আমাদের বাংলা দ্বিতীয় পত্র, এটার জন্য আমাদের কি বই কেনা উচিত, কি গাইড কেনা উচিত, টেস্ট পেপার কিনা উচিত, বা কি মেডিজি কিনা উচিত, এই বিষয়ে আমরা বিস্তারিত ওই সময় গিয়ে আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব নির্দেশিকা, গাইডলাইন। আপনি কিভাবে কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে এইচএসসি দিন পর্যন্ত এবং এইচএসসি পর্যন্ত কিভাবে ফুল প্রিপারেশনটা নেবেন, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এখানে। তো প্রথমেই নম্বর বন্টন প্লাস প্রশ্নের ধরন। মোট 100 নম্বরের পরীক্ষা হবে দুটি প্রধান অংশে। একটা হচ্ছে ব্যাকরণ, 30 মার্ক, এবং নির্মিতি বা রচনা অংশ 70 মার্ক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ব্যাকরণ অংশ 30 নম্বর, নির্মিতি বা রচনা অংশ 70 নম্বর। আচ্ছা, তো প্রথমে ব্যাকরণ অংশ, মোট 30 নাম্বার। এই ব্যাকরণ অংশে কি কি থাকে এই বিষয়ে আমরা আলোচনা করি। এই অংশে মোট 6টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের একটি বর্ণনামূলক প্রশ্ন এবং একটি বিকল্প প্রশ্ন অথবা দিয়ে থাকবে। প্রতিটির মান 6 নাম্বার। আচ্ছা, মনে হয় একটু কঠিন হয়ে গেল। সাধারণভাবে ব্যাকরণ অংশে 6টা প্রশ্ন থাকবে এবং প্রতিটা প্রশ্নে দুটা অপশন থাকবে আপনার কাছে, এবং ওই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা উত্তর আপনাকে করতে হবে আপনার ইচ্ছা মতো। অর্থাৎ 1 নাম্বারে দুটো অপশনের মধ্যে যে কোনো একটা উত্তর দিবেন। 2 নাম্বারে দুটো অপশনের মধ্যে যে কোনো একটা উত্তর আপনি দিবেন। আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, তো এখানে আহ প্রথমেই 6টা প্রশ্ন কি কি এখানে আমরা আলোচনা করি। বাংলা উচ্চারণের নিয়ম, ঠিক আছে, উচ্চারণ লেখার নিয়ম লিখতে হবে। এখানে প্রথম প্রশ্ন থাকবে বাংলা উচ্চারণ লেখার 5টি নিয়ম লেখো বা কি লেখো। এগুলো ব্যাপারে বিস্তারিত আমি আলোচনা করব। সার কথা যে নিয়ম লিখতে হবে, অথবা কিছু শব্দের সঠিক আহ সঠিক উচ্চারণ লিখতে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর দিতে হবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলা বানানের নিয়ম। এখানে প্রথম প্রশ্ন থাকবে শুদ্ধ বানানের নিয়ম লিখতে হবে, অথবা যদি আপনি এটা লিখতে না চান সেক্ষেত্রে অশুদ্ধ শব্দকে শুদ্ধ করে লিখতে হবে। এই দুটো প্রশ্ন থাকবে, এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটা উত্তর করতে পারেন। আচ্ছা, বাংলা ভাষার 3 নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। এখান থেকে কিরকম প্রশ্ন আসবে চলেন দেখা যাক। পদ, যেমন বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া চেনার উপায় লিখতে হবে। সাধারণভাবে বলা থাকবে যে ক্রিয়া কাকে বলে, ক্রিয়ার প্রকারভেদ বর্ণনা করো, এই ধরনের সাধারণত প্রশ্ন আসে। প্রিভিয়াস প্রশ্নগুলো দেখলেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, তো অথবা দিয়ে অন্য যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে একটা অনুচ্ছেদ থাকবে। অনুচ্ছেদ থেকে পদ চিহ্নিত করতে হবে, মানে অনুচ্ছেদের মধ্যে 5টা শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে এবং বলা হবে যে এই 5টার কি পদ তুমি লিখো। তো এই দুটার মধ্যে যে কোনো একটা প্রশ্ন উত্তর করতে হবে। আচ্ছা, বাংলা শব্দ গঠন, বাংলা শব্দ এর 5 নম্বর। এখানে সাধারণত দুই ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে উপসর্গ থেকে প্রশ্ন আসে, একটা হচ্ছে সমাস থেকে প্রশ্ন আসে।
কি ধরনের প্রশ্ন আসে এই বিষয়ে উপসর্গতে সাধারণত হচ্ছে এই কি ধরনের প্রশ্ন আসে এগুলো নিয়ে পরে ইনশাল্লাহ আলোচনা করব, এবং কোনটা উত্তর দেওয়া দরকার এই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে 5 মার্ক। এখানে বাক্যের প্রকারভেদ বা সার্থকতা আছে অথবা, আচ্ছা সাধারণভাবে বুঝি, বাক্যের প্রকারভেদ, বাক্য কত ধরন, বাক্য কি কি, এই বিষয়ে আহ জিজ্ঞাসা করা থাকবে প্রশ্নে, 5 মার্কে উত্তর দিতে হবে। অথবা আহ এক ধরনের বাক্যের মধ্যে একটা আছে সার্থকতা, এই ধরনের একটা টপিক আছে এখানে, এই বিষয়ে জিজ্ঞাসা করা থাকতে পারে, তখন ওটার উপরে অ্যান্সার করতে হবে। অথবা বাক্যান্তর, যেমন সরল থেকে জটিল বাক্য করতে হবে। সাধারণভাবে বাক্য কি, বাক্যের সার্থকতা এই বিষয়ে প্রশ্ন আসতে পারে, আসবে। অথবা বাক্যান্তর, এক ধরনের বাক্য থেকে আরেক ধরনের বাক্যতে রূপান্তর করতে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর আপনি করতে পারেন। আচ্ছা, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এখানে কোনো মোটামুটি অপশন, এখানে কোনো অপশন নাই। এখানে ভুল শব্দ থাকবে বা সরি, ভুল একটা বাক্য থাকবে, ওই বাক্যকে আপনাকে পরিপূর্ণ সুন্দর করে কি সঠিকভাবে লিখতে হবে। আচ্ছা, আশা করি এই ব্যাকরণ অংশ আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন আমরা আলোচনা করি নির্মিত অংশ নিয়ে। নির্মিত অংশে 70 মার্ক। এই অংশে মুখস্থ বা বানিয়ে লেখার বিষয়গুলো থাকে। এখানেও প্রতিটি প্রশ্নের একাধিক বিপরীতে একটির বিপরীতে আরেকটি বিকল্প অথবা প্রশ্ন থাকে। আচ্ছা, প্রথমে আমাদের যে প্রশ্নটা থাকবে এখানে সেটা হচ্ছে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ। আচ্ছা, পারিভাষিক শব্দ বলতে কি বোঝায়? সাধারণভাবে ইংরেজি শব্দে বাংলা, ইংরেজি শব্দের বাংলা অর্থ পরিভাষা লিখতে হবে। যেমন জুতা, জুতার বাংলা হচ্ছে পাদুকা। ঠিক আছে, এই ধরনের একটু কঠিন কঠিন টাইপের কিছু ইংরেজি ওয়ার্ড থাকবে, ওইগুলোর আমাদেরকে বাংলা লিখতে হবে। অথবা একটা ছোট ইংরেজি একটা প্যারাগ্রাফ থাকবে, অনুচ্ছেদ থাকবে, ওটাকে আমাদের বাংলা করতে হবে। এই দুটার মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আমাদের নির্মিতির মধ্যে দ্বিতীয় যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে দিনলিপি লিখন অথবা প্রতিবেদন তৈরি। অর্থাৎ একটা দিনলিপি লিখতে হবে অথবা একটা প্রতিবেদন লিখতে হবে। মার্কস কত? মার্কস হচ্ছে 10 মার্ক। আচ্ছা, তৃতীয় প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক চিঠি, ইমেল অথবা খুদে বার্তা, SMS লিখতে হবে। এখানে হয় আমরা বৈদ্যুতিক চিঠি লিখবো, না হলে খুদে বার্তা লিখবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। মোটামুটি মার্কস হচ্ছে 10 মার্ক। আচ্ছা, আবেদনপত্র অথবা ভাষণ লিখন, একটা আবেদনপত্র লিখতে হবে অথবা একটা ভাষণ লিখতে হবে। এখানে আবেদনপত্র কি কি ধরনের আসতে পারে এই বিষয়ে আমরা আলোচনা করে নিই। চাকরির আবেদন, ছুটির দরখাস্ত লিখতে হবে। চাকরির আবেদন অথবা ছুটির দরখাস্ত, সাধারণত এই ধরনের আমাদের আবেদনপত্র আসে। অথবা কোনো অনুষ্ঠানে দেওয়ার জন্য বক্তব্য, ভাষণ লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে তারপরের প্রশ্ন হচ্ছে ভাব সম্প্রসারণ। এটার নম্বরও 10 মার্ক। যে কোনো একটি বিখ্যাত উক্তি বা কবিতার লাইনের ভেতরের মূল ভাবটি বড় করে বুঝিয়ে লিখতে হবে। যে কোনো একটা বিখ্যাত উক্তি বা হচ্ছে একটা কবিতার লাইন, খুব সুন্দর একটা কথা লিখছে কবি, তো ওই লাইনটাকে সুন্দর করে ব্যাখ্যা করে লিখতে হবে। ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে লিখতে হয়, কি করতে হয় না করতে হয়, ওই বিষয়ে আমরা এখানে আলোচনা করতেছি না। আমরা এখানে শারীরিক একটা ধারণা নেওয়ার চেষ্টা করতেছি। তারপর ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলে ধীরে ধীরে সব ভিডিওগুলো আপলোড হবে, প্রতিটা টপিক ওয়াইজ আপলোড হবে, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আপলোড হবে। তখন ইনশাআল্লাহ আপনারা সুন্দর করে সকল ভিডিওগুলো, সকল নিয়মগুলো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, সংলাপ। তারপরে প্রশ্ন হচ্ছে সংলাপ অথবা খুদে গল্প লিখন। এটার মার্কসও 10 মার্ক। সংলাপ কি? সাধারণভাবে দুজন মানুষের মাঝে আহ কি বলে, দুজন মানুষের মাঝে কথাবার্তা, এটা হচ্ছে সংলাপ। এটা সংলাপ লিখতে হবে। অথবা নির্দিষ্ট বিষয়ের উপরে ছোট গল্প লিখতে হবে। এখানে আপনাকে একটা রাইটার হয়ে যেতে হবে, রাইটার হয়ে ছোট একটা গল্প লিখতে হবে। ঠিক আছে। তো যে দুটার মধ্যে যে কোনো একটা আপনারা লিখতে পারেন। বাকি কি লেখা উচিত, আমার পার্সোনাল ওপিনিয়ন, এই বিষয়ে আমি নেক্সট আলোচনা করছি।
গাইডলাইন যখন নির্দেশিকা যখন আমরা আমাদের পার্ট আসবে তখন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের নির্মিত অংশের শেষের যেই টপিকটা বা শেষের যেই প্রশ্নটা যেটা সাধারণত যেটা যেটা আসবে সেটা হচ্ছে প্রবন্ধ রচনা, 20 মার্ক। এখানে 5টা অপশন থাকবে, 5টা টপিক থাকবে, 5টা বিষয়ের উপর আপনি প্রবন্ধ রচনা লিখতে পারবেন। তার মধ্যে লেখার অপশন থাকবে, তার মধ্যে আপনাকে একটার উপর লিখতে হবে। এই আমরা সারা জীবনই রচনা লিখে আসতেছি, এখানে আর বলার কিছু নাই। আচ্ছা, এখন আমাদের আহ আমরা আলোচনা করি অধ্যায় সমূহ। সাধারণভাবে একটা কথা বলি, এখানে আহ অধ্যায় বলতে ওরকম স্পেসিফিকলি অন্যান্য চ্যাপ্টার যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, এই ধরনের হায়ার ম্যাথ, এগুলোতে যেমন সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ সবকিছু ভাগ থাকে, ওরকম এখানে একবার 100% চ্যাপ্টার ওয়াইজ এরকম কিছু নাই। সাধারণভাবে এনসিটিভি করতে একটা সিলেবাস নির্ধারণ করা হয় যে এই টপিকে এইভাবে আমরা এক্সাম নিব, আহ, এই টপিকগুলো পড়তে হবে। তো সাধারণভাবে এক্সামে যে যে যেই প্রশ্নগুলো আসে বা যে 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 প্রশ্নগুলো আসবে, যে টপিকের উপর প্রশ্নগুলো আসবে এবং সিলেবাসের মধ্যে যেগুলো আছে ওইগুলোর ভিত্তিতে আমরা নিজে থেকে সিলেবাস এখানে সুন্দর করে বোঝানোর লেখার চেষ্টা করছি এবং আমরা অধ্যায় নাম্বার দিছি। সাধারণভাবে এইভাবে অন্য কোনো বইয়ে লেখা নাই, তবে বোঝার স্বার্থে শুধুমাত্র এখানে আমরা লিখে দিছি, ইনশাআল্লাহ সুবিধা হবে। এখানে ব্যাকরণ ব্যাকরণ অধ্যায় 6টি অধ্যায় বলা হয়েছে। তারপরে নির্মিতিতে 60টি অধ্যায়, 60টির মধ্যে আবার আহ, বেশি আছে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, দিনলিপি অথবা প্রতিবেদন, এভাবে আমরা অধ্যায়গুলো ভাগ করছি। তো মোটামুটি এখানে বিস্তারিত আলোচনা আমি করতে চাচ্ছি না, স্ক্রিনশট নিয়ে আপনারা পড়ে নিতে পারেন বা ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ দিয়ে দেবো, সুন্দর করে বসে বসে আপনারা পড়তে পারেন বোঝার স্বার্থে। এখানে আর এক্সপ্লেন আমি করলাম না, বা স্ক্রিন একটু পজ করে সুন্দর করে পড়ে নিতে পারেন। আচ্ছা, বই, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এইচএসসি দ্বিতীয় পত্রের জন্য বড় বড় অধ্যাপকদের বই, যেমন ডক্টর হায়াত মাহমুদ স্যার, স্যারের ভাষা শিক্ষা বই, গবেষণা ও গভীর জ্ঞান অর্জনের জন্য ভালো। গভীর জ্ঞান অর্জন কেউ করতে চায় সেজন্য খুব ভালো। তবে সাধারণ পরীক্ষার্থীদের জন্য এটা অতিরিক্ত, অতিরিক্ত বলতে এটা অকার্যকর বলা যেতে পারে। আমি স্যারের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলতেছি, কারণ ওই বইটার মানে বইটা লেখা হয়েছে অন্য একটা কাজের জন্য। তো সাধারণ এইচএসসি ছাত্রদের জন্য সেটা প্রযোজ্য নয় আর কি বইটা। তাও তাও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আমি দেখছি বা অনেকেই ইন্টারনেটে ওই বইটা বইটা কেনার কথা বলে, কিন্তু অথচ ওই বইটা কোনো কাজেই আমার মনে হয় আসে না। কারণ কাজে আসলে অত বেশি পড়তে গেলে আমার অন্য বই আর পড়তে হইলো না। ঠিক আছে, তো এই কারণে আর কি ওটা আমরা পড়বো না। তো আমরা কি কি বই পড়তে পারি, কিভাবে পড়তে পারি এই বিষয়ে আমরা সাধারণত আলোচনা করি। একটু এখানে আহ দেখি, শিক্ষার্থী সাধারণত শিক্ষার্থীরা সাধারণত যা ব্যবহার করে, এক ক্লাস নোট। ঠিক আছে, বইয়ের মধ্যে আমরা ক্লাস নোটের কথা আনলাম, জিনিসটা একটু অন্যরকম হয়ে যেতে পারে, কিন্তু এই জায়গার জন্য এটা প্রযোজ্য ছিল। সাধারণভাবে টিচার যখন ক্লাস নিবে, টিচার যদি ভালোভাবে ক্লাস নিতে পারে, সেক্ষেত্রে টিচার যে ক্লাসে যেটা বলতেছে, রুলস গুলো বলতেছে, ওইগুলো আমরা লিখে নিব। যদি স্কুল কলেজে কোচিং টিচার ভালো না না পাওয়া যায়, সেক্ষেত্রে অনলাইনে অনেক সুন্দর সুন্দর টিচার আছে, মানে সুন্দর সুন্দর নোট দেয়। এই নোটগুলো যদি আমরা করে নিতে পারি, সেটাই আমাদের জন্য যথেষ্ট। তারপর আমি বলবো কিছু পকেট বুক কেনার সাজেশন দিতে পারি। তো এটার জন্য 3টা বই হচ্ছে আমি রেকমেন্ড করব। সেটা হচ্ছে, এক, অক্ষরপত্রের বাংলা দ্বিতীয় পত্র, 2, আহ টেরমিড স্কুলের দ্বিতীয় পত্র মাস্টার বুকটা, এটা ছোটখাটো এক্সাম ফোকাসড বই। আর 3 হচ্ছে কিউএনএ বাংলা পত্র, টেস্ট কিউএনএ বাংলা দ্বিতীয় পত্র। এটা ওই হাংস্টাইনে আনাস আনাস স্যারের বইটা, এটা একবার টু দা পয়েন্ট এক্সাম জাস্ট অ্যানালাইসিস করে এখানে দেওয়া আছে। আমার পার্সোনালি এই কিউএনএ বইটা ভালো লাগে, আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন। এটা পড়লে মোটামুটি ইনশাআল্লাহ টু দা পয়েন্ট পড়লেন, এক্সামে দিয়ে আসলেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আপনারা টেস্ট পেপার অথবা মেড ইজি, লেকচার অথবা পাঞ্জাবি কিনতে পারেন। তো তো আপনাদের মোটামুটি কি করতে হবে, ক্লাস নোট করতে হবে আর 2টা বই কিনতে হবে। একটা হচ্ছে এই 3টা অপশন, 3টা অপশনের মধ্যে যে কোনো একটা বই কিনতে হবে, আর একটা টেস্ট পেপার আর মেইড ইজি কিনতে হবে। একটা কথা, টেস্ট পেপার মেইড ইজি একেবারে বছরের প্রথমেই কিনতে হবে। এবং বছরের প্রথমে যদি বছরের প্রথমে সাধারণত তো আর লেটেস্ট টেস্ট পেপার পাওয়া যাবে না, সেক্ষেত্রে
বিগত বছর টেস্ট পেপার ফার্স্ট হ্যান্ড হোক সেকেন্ড হ্যান্ড হোক কিনা যেতে পারে। সেকেন্ড হ্যান্ড কিনলে একটু একজনের ইউজ করা বই থাকবে, এরকম কারো যদি ওটার প্রবলেম থাকে ফার্স্ট হ্যান্ড কিনতে পারে। যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে কোনো, আর একজনের ইউজ করা বই ইউজ করতে কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড কিনা যেতে পারে নীলক্ষেত থেকে। সাধারণত যখন আমি ঢাকায় ছিলাম তখন নীলক্ষেতে গিয়ে এরকম সেকেন্ড হ্যান্ড বইগুলো কিনতাম অনেক। আচ্ছা, কমে পাইতাম, বাকি টাকা খাইতাম দাইতাম। যাই হোক, আচ্ছা, এখানে সাধারণত বাংলা দ্বিতীয় পত্রের জন্য গাইড কেনার প্রয়োজন আমার মনে হয় না পার্সোনালি। বাকি কেউ যদি চাই কিনতে পারে, সমস্যা নেই, প্রয়োজন নেই আসলে। আচ্ছা, নির্দেশিকা গাইডলাইন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস ব্যাকরণ ও নির্মিতি রচনামূলক অংশে বিভক্ত। কলেজ জীবনে শুরু হওয়া থেকে ফাইনাল পরীক্ষার দিন পর্যন্ত 2 বছরের একটি গোছানো মাস্টার প্ল্যান নিচে দেওয়া হলো। এক, শ্রেণী একদম শ্রেণীর প্রথম দিন থেকে ভিত্তি তৈরি। প্রথম দিনে কি করতে হবে? প্রথমেই বই কিনে নিন। যা যা কিনবেন: এক, পছন্দ মতো উপরের দেওয়া 3টি বইয়ের মধ্যে একটি বই কিনে নিন। আমার কিউএনএ বাংলা দ্বিতীয় পত্র বইটি ভালো লাগে, আমার পার্সোনাল রেকমেন্ডেশন হচ্ছে কিউএনএ বাংলা দ্বিতীয় পত্র বই। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে একটি টেস্ট পেপার কিনে নিন। টেস্ট পেপার কিভাবে কিনতে হবে, কি কিনতে হবে আর আগে আলোচনা করছি, আর কথা না বললাম। তারপরে দ্বিতীয় কি করতে হবে? বই কেনার পর সিলেবাস ও নাম্বার বন্টন বুঝে নিন এবং খাতার প্রথম পৃষ্ঠায় বাংলা দ্বিতীয় পত্রের 100 নম্বরের সিলেবাস ও মান বন্টন লিখে রাখুন। কোথায় কত নম্বর তা জানা থাকলে পরে সহজ হয়। আগেই ঠিক আগেই ঠিক করুন এক্সামে কি কি অ্যান্সার করবেন এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিন। এবং যারা এই ভিডিওটা দেখতেছে তাদের তো ভাই সিলেবাস এবং এবং নাম্বার বন্টনের ব্যাপারে বিস্তারিত জানা হয়ে যাচ্ছে, তো ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। বাকি আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। একটা নোট খাতা তৈরি করতে হবে, একটা আলাদা নোট খাতা তৈরি করতে হবে। নোট খাতা তৈরি করলে কি হবে? টিচার যেটা বলতেছে ওটা লিখে নিব, অনলাইনে যে ক্লাসটা টিচার যেভাবে পড়াচ্ছে ওটা আমি লিখে নিব, নোট করব, তো ওটা আমাদের এক্সামের জন্য কাজে লাগবে। আচ্ছা, 2, সিলেবাস যেভাবে শেষ করবেন, সিলেবাসের নম্বর বন্টন বুঝে নিন এবং আগেই ঠিক করুন আপনি এক্সামে কি কি অ্যান্সার করবেন, সেই অনুযায়ী প্রিপারেশন নিন। এবং সিলেবাস কিভাবে শেষ করব এর 3 স্টেপে আমি বলছি। একটি, প্রতিটি টপিকের ক্লাস অনলাইন অথবা অফলাইন, প্রতিটি ক্লাস অনলাইন অফলাইনে করুন আসবে, করুনটা লিখতে ভুলে গেছি বা লেখা হয় নাই, এবং নোট বানান। আচ্ছা, স্টেপ 2, বাসায় এসে বই পড়ুন। হাংস্টাইনের ওই বই পড়া যেতে পারে, বা বাকি যে বই যে রেকমেন্ড করছে ওই 2 বইয়ের মধ্যে যে কোনো একটা বই যেটাই কিনলেন ওটা পড়া যেতে পারে। আচ্ছা, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ 3 আসতো, 2 লিখে ফেলছি, যাই হোক। আচ্ছা, বিগত 5 বছরে যেমন 19 সাল থেকে 25 সাল পর্যন্ত সমস্ত ব্যাকরণ অংশ প্রশ্ন সমাধান করুন। কারণ ব্যাকরণ অংশ সাধারণত হুবহুই চলে আসে 90%, 1-2টা এদিক ওদিক থাকতে পারে, মোটামুটি সবই চলে আসে। আচ্ছা, এক্সামে কি কি অ্যান্সার করবেন এই ব্যাপারে আমার পরামর্শ। এখন যেহেতু এখানে অথবা অপশন থাকে, হ্যাঁ, যে ভাই এটা অ্যান্সার করতে পারবা নাহলে এটা অ্যান্সার করতে পারবো, এখানে আসলে দেখা যায় আমি সমাস উত্তর করবোই না। আমি সমাস উপসর্গ আমি বলতেছি সাধারণভাবে, দেখা যাচ্ছে সমাস আমার ভালো লাগে না, তাহলে সেই ক্ষেত্রে আমি সমাসও পড়লাম উপসর্গও পড়লাম, তবে আমি জানি আমি উত্তর দিব উপসর্গ। তো সেক্ষেত্রে এই যে সমাস পড়ার পিছিয়ে আমি 3 দিন 4 দিন 1 সপ্তাহ সময় দিলাম, তো এই সময়টা আমার নষ্ট হইলো। এই জন্য আগে থেকে যদি আমি ঠিক করি যে ভাই আমি এটাই অ্যান্সার করব এবং এটাই আমি পড়বো, তাহলে আমার সময় বাঁচবে, মেন্টাল কি বলে মেন্টাল ব্যান্ডউইথ বাঁচবে। যাই হোক, লাইফে আরো এনজয়মেন্ট করতে পারবো, পড়াশোনার বাইরেও সুখে থাকতে পারবো। যাই হোক, এই বিষয়ে আসলে আমার পার্সোনাল ওপিনিয়ন গুলো আমি এখানে শেয়ার করছি, প্লাস আমি আরো মানুষের কাছে রিসার্চ করছি, কথাবার্তা বলছি। তো আমার যেটা ঠিক মনে হয়েছে সেটা আমি সাধারণভাবে শর্টে শর্টে বলতেছি, বাকি বিস্তারিত এখানে লেখা আছে, আপনারা আহ, জেনে নিতে পারবেন। আচ্ছা, ব্যাকরণের অংশ মোট 30 নাম্বার, আগে আমরা শুনছি। অধ্যায় 1, বাংলা উচ্চারণের নিয়ম। এখানে আমার মতে আহ, এই সেটে একজন শিক্ষার্থীর উচ্চারণ উচ্চারণ লিখন প্রয়োগমূলক অংশ উত্তর করা উচিত। যে সাধারণত বলা থাকবে এই এই শব্দের উচ্চারণ লিখো, হ্যান লেখো, ত্যান লেখো। এখানে 5টার মতো প্রশ্ন থাকে, 5টার মতো 5টা যদি ঠিক প্রিভিয়াস প্রশ্ন সলভ করে কেউ, তাহলে সাধারণত ওই কমন চলে আসে। তো সেম টু সেম মুখস্থ বিদ্যা 5টা শব্দ মেরে দিতে, মানে লিখে দিতে হবে এক্সামে,
তাহলে আমাদের কাজ হয়ে গেল। আচ্ছা, অধ্যায় 2 হচ্ছে বাংলা বানানের নিয়ম। এখানেও সেম, এই সেটে একজন শিক্ষার্থীর বানান শুদ্ধিকরণ অপশনটি বেছে নেওয়া উচিত। বানানের নিয়ম মুখস্থ লিখে পৃষ্ঠা ভরানোর চেয়ে শুদ্ধ শব্দগুলো অশুদ্ধ শব্দগুলো শুদ্ধ করে লেখা বেশি অনেক বেশি সহজ। 5টি শব্দের বানান সঠিক হলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। আচ্ছা, অধ্যায় 3 বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই সেটে একজন শিক্ষার্থীর শব্দ শ্রেণী চিহ্নিতকরণ উত্তর করা উচিত, আমার পার্সোনাল ওপিনিয়ন। বাকি কি কারণ এখানে নিচে লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। আচ্ছা, বাংলা শব্দের গঠন, উপসর্গ ও সমাস। ঝুঁকি এড়াতে আপনি উপসর্গর বর্ণনামূলক প্রশ্নটি খুব ভালো করে মুখস্থ করে রাখুন। আর ব্যাকআপ হিসেবে শুধু বিগত বছরের বোর্ড পরীক্ষার সমাসগুলো একটু দেখে যান। যদি পরীক্ষার হলে সমাস একদম কমন পড়ে সেক্ষেত্রে সমাস লিখে আসবেন। আর যদি সমাস কমন না পড়ে তাহলে উপসর্গের সাধারণত 3টা প্রশ্ন থাকে, 3টা প্রশ্নে একটা আসবে, ওই 3টা প্রশ্নে একটা উত্তর দিয়ে আসলেই ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আচ্ছা, অধ্যায় 5 বাক্যতত্ত্ব। আমার মতে এই সেটে একজন শিক্ষার্থীর বাক্য রূপান্তরটা উত্তর করা উচিত। সাধারণভাবে বাক্য রূপান্তর কিভাবে করে এই বিষয়ে আমরা একটু ক্লাস করে নিব। তারপরে প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইসিস করব, পড়বো। তারপরে এখানে সাধারণত কমন থাকে, তো আমরা কয়েকটা সেন্টেন্স ওটা চেঞ্জ করে দিব। 5টা সেন্টেন্স লিখলে ইনশাআল্লাহ 5 মার্ক পাওয়া যাবে, নাম্বার কাটার জায়গা নাই। অধ্যায় 5 বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এই সেন্টেন্সে একজন শিক্ষার্থীর অশুদ্ধ বাক্য শুদ্ধিকরণ অপশনটি বেছে নেওয়া উচিত। সাধারণভাবে 5টা লাইনে 5টা বাক্য লিখে ফেলবে, তাহলে অল্প সময়ের মধ্যে 5 মার্ক পাওয়া যাবে এবং কাটার কোনো চান্স নাই, নাম্বার কাটার কোনো চান্স নাই। আচ্ছা, নির্মিতি অংশ। ব্যাকরণ শেষ হইলো, নির্মিতি অংশ। অধ্যায় 7 পারিভাষিক শব্দ ও অনুবাদ। আমার মতে এই সেটে একজন শিক্ষার্থীর পারিভাষিক শব্দ উত্তর করা উচিত, কারণ পারিভাষিক শব্দে 10টা ইংরেজি শব্দের বাংলা লিখতে হয় এবং এটার অপোজিটে থাকে আমাদের একটা প্যারাগ্রাফ থাকে, প্যারাগ্রাফে বাংলা করতে হয়। সাধারণত প্যারাগ্রাফ যখন আমরা বাংলা করি তখন পরিপূর্ণ সুন্দরভাবে 100% আমাদের ঠিক হবে না। তবে সাধারণভাবে আমরা একটা শব্দ যদি আমরা বাংলা করি, বিগত প্রশ্ন কমন আসে, বিগত প্রশ্ন সেম মোটামুটি 3-4 বছর দেখলে বোঝা যায়। তো 1 নাম্বার একটা শব্দে আমি বাংলা করছি, সেটার মার্ক কাটার তো কোনো জায়গায় নেই। এই জন্য পারিভাষিক শব্দগুলো আমি রেকমেন্ড করব। আচ্ছা, 8 নাম্বার দিনলিপি লিখন ও প্রতিবেদন। 10 নম্বর। আমার মতে এই সেটে একজন শিক্ষার্থীর দিনলিপি লেখা অপশনটি বেছে নেওয়া উচিত, কারণ প্রতিবেদনের প্রাতিষ্ঠানিক কাঠামো, খাম তৈরি নিয়ম বেশ জটিল এবং এখানে এই জটিলতার কারণে অনেক সময় লাগে, মার্ক কাটার জায়গা আছে। তো এই কারণে আমার মতে দিনলিপি লেখা ভালো। আচ্ছা, অধ্যায় 9 বৈদ্যুতিক চিঠি, ইমেল ও খুদে গল্প। এখন আমার এখানে রেকমেন্ডেশন হচ্ছে বৈদ্যুতিক চিঠি, ইমেল লেখা। কারণ ইমেল সুন্দর করে লেখা যায়। সাধারণভাবে একটা ছক দাগাইলাম, এখানে বিভিন্ন নাম্বার আছে, যেমন এই আমি যাকে পাঠাবো তার নাম, তার ইমেল, আমার ইমেল, সাবজেক্ট, এগুলোর উপরে মার্কস আছে। তো এই মার্কস গুলো কাটার জায়গা অনেক কম। এবং এখানে যদি ক্ষুদে গল্প লিখতে হয় সাধারণত অনেক বেশি চিন্তা করতে হয়, গল্পটা একটা টুইস্ট আনতে হয়, সুন্দর করে লিখতে হয়। এই জিনিসটা অনেক সময় সাপেক্ষ বিষয় এবং অত সুন্দরও হয় না। তো এই কারণে আমার রেকমেন্ডেশন হচ্ছে এখানে ইমেল লেখা। আচ্ছা, অধ্যায় 10 হচ্ছে আবেদনপত্র, ভাষণ। ভাষণ লেখা অনেক বড়। ভাষণ হচ্ছে আহ অনেক বড় করে লিখতে হয়, রচনার মতো লিখতে হয়, এখানে অত সুন্দরও হয় না। এই কারণে আমার পার্সোনাল ওপিনিয়ন আপনারা এখানে অ্যাপ্লিকেশন লিখবেন। আচ্ছা, অধ্যায় 11 ভাব সম্প্রসারণ। এখানে কোনো বিকল্প নাই, যেটা আছে ওটাই লিখতে হবে। বাকি বিস্তারিত আমি এখানে সুন্দর করে একটু নিজের কথা লিখছি, আপনারা পিডিএফ থেকে পড়ে নেবেন ইনশাআল্লাহ, বা এখানে একটু পজ করে পড়ে নেবেন সুন্দর করে। অধ্যায় 12 সংলাপ ও খুদে গল্প। আমার মতে এই সেটে একজনের সংলাপ আহ, আহ, কি ব্যাপার, খুদে গল্প 2বার আসলো কেন? ও সরি সরি সরি, এখানে 9 নম্বরে আমি বৈদ্যুতিক চিঠি ও খুদে বার্তা হবে, মানে খুদে বার্তা মানে এসএমএস। তো আমার কথা হচ্ছে একটু ভুল বলে ফেলছি। খুদে বার্তার অনেক ছোট হয়, 2-3 লাইন 4-5 লাইনের হয়।
2-3 লাইন 4-5 লাইন লিখে টিচারের কাছে মার্ক নেওয়া একটু কঠিন, 10 মার্ক নেওয়া একটু কঠিন, এই কারণে আমি রেকমেন্ড করব ইমেলটা লেখার কথা। আচ্ছা, এখন 12 সংলাপ ও খুদে গল্প। এখানে আমি বলবো সংলাপ লেখা, সংলাপ খুব একটা বেশি লিখতে হয় না। আর খুদে গল্প ওই ক্রিয়েটিভিটি খাটাইতে হয়, বহুত সময় লাগে, সুন্দর টুইস্ট মুইস্ট আনতে হয়, এগুলো তো সাধারণত সবাই পারে না, মার্কস কম পায়। তো এই কারণে সাধারণত ডায়লগ লেখাটাই বেটার আমার মতে। এই বিষয়ে আগেও বলছি, আবার বলা হইলো। আচ্ছা, অধ্যায় 13 প্রবন্ধ রচনা। এখানে আমরা জানি রচনা কেমনে লিখতে হয়, সাধারণভাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অথবা সমসাময়িক গুরুত্বপূর্ণ কোনো বিষয় রচনা এইগুলা বেছে নেওয়া যেতে পারে, কারণ এগুলোর মধ্যে বিভিন্ন পয়েন্ট টয়েন্ট হ্যান ত্যান আমাদের মাথায় এমনিতেই থাকে, এগুলো বিষয়ে আমরা লিখতে পারি সহজে। আচ্ছা, শেষ মোটামুটি। এভাবেই বিগত বছর প্রশ্নগুলো অ্যান্সার। একটা কথা, এখানে যে আমি কথাগুলা বললাম, অনেক কিছু বললাম, একেবারেই একটা একটা মানুষ যে কিছুই জানে না, হঠাৎ করে এগুলো বুঝবে না, কিন্তু এই কথাগুলো হালকা পাতলা বলছি, এগুলো মাথায় রাখতে হবে, এই পিডিএফটা ডাউনলোড করে রাখতে হবে। যখন পড়াশোনা শুরু করবো, একটার পর একটা যখন একটা চ্যাপ্টার আসবে সামনে, তখন আবার এই পিডিএফ একটু বের করে একটু একটু আপনারা পড়বেন যে স্যার এখানে কি বলছিল। তখন যখন আবার পরে বলবেন, ও আচ্ছা স্যার এই রিজনে এটা বলছে, তখন খুব সহজ করে বোঝা যাবে। এখন যদি কেউ বুঝতে নাও পারে, কোনো সমস্যা নেই, হালকা পাতলা একটু মাথায় রাখলেই হবে। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আজকের মতো এইটুকুই। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।